করার যে অসাধারণ সময় এবং সুযোগটা পাবা, এটা পরের লাইফে আর পাবা না। নতুন করে মানুষের এত ফ্রেন্ড হয় না। তুমি যখন প্রফেশনাল লাইফে যাবা, দেখবো তোমার মানে ভেরি ফিউ পিপল যাদেরকে তুমি টাচ করতে পারো তোমার নেইবারহুডের মধ্যে থাকে। কিন্তু ইউনিভার্সিটি লাইফ, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি, এই লাইফে এটার সুযোগ আছে যে তোমার ফ্রেন্ডশিপের নেটওয়ার্কটা অনেক বড় করে দেওয়া। সবাই যদি সবার সাথে এই ফ্রেন্ডশিপের নেটওয়ার্কটা বড় করে ফেলতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয় একটা আনন্দের জায়গা হবে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় একটা জ্ঞানের জায়গা হবে, বিশ্ববিদ্যালয় একটা আনন্দের জায়গা হবে। ইনফ্রাস্ট্রাকচার ইম্পর্টেন্ট, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের চাইতেও অনেক বেশি ইম্পর্টেন্ট হলো ব্রিলিয়ান্ট টিচার, যারা অনেস্টলি ব্রিলিয়ান্ট এবং ছাত্রদের প্রতি তোমার কেয়ারফুল, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং তাদের সময়কে ডেডিকেট করা, এবং আশপাশের পরিবেশটা ভয়মুক্ত হবে, আনন্দের হবে, যাতে করে তুমি পড়াশোনার মধ্যে তোমাকে এঙ্গেজ করতে পারো। আমাদের এই বিশাল ইয়াং জেনারেশনকে যদি আমরা একটা ভালো বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নিতে পারি, তাহলে মূলত এই দেশে একটা বড় ধরনের পরিবর্তন এখন করা সম্ভব। এই জায়গায় রাজনীতি অনেক সময় যতটা হেল্পফুল হওয়ার কথা ততটা হেল্পফুল না। আমাদের দেশে কিছু অবস্ট্যাকল আছে, অনেক সময় নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করে। এই জায়গাটা আমাদেরকে ওভারকাম করতে হবে। আজকে ছাত্র শিবির এই প্রোগ্রামের আয়োজন করছে, আমি আশা করি অন্যান্য ছাত্র সংগঠন এখানে করবে, সেখানেও তোমরা যাবা, তাদের কথা শুনবা। এক ছাত্র সংগঠনের প্রোগ্রামে অন্য ছাত্র সংগঠনের লোকেরা আসবে। আমাদের এরকম একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। একটা জাতি যদি তার নিজের মধ্যে বিভাজন তৈরি করে সারাক্ষণ মারামারি করে যে আমি তোমারে পছন্দ করি না, তুমি আমারে পছন্দ করো না, তাইলে পরে এই জাতির কোনোদিন উন্নতি হবে না। একটা জাতির উন্নতির জন্য তার একটা ন্যাশনাল ইউনিটি প্রয়োজন। এই জায়গাটাতে যে এটা আমার দেশ, তুমি আমার দেশের মানুষ, আমি তোমার ওন করি। তুমি বাংলায় কথা কও নাকি পাহাড়ি ভাষায় কথা কও, তাতে কিছু যায় আসে না। তুমি হিন্দু না মুসলিম, ডাজন্ট ম্যাটার। ছাত্র হিসেবে তোমার যে অধিকার, নাগরিক হিসেবে তোমার যে অধিকার, এটা প্রিজার্ভ থাকবে, এটাতে কেউ কখনো হাত দিবে না। এই রকম একটা সামাজিক চুক্তিতে আমাদের যাইতে হবে। আমাদের পলিটিক্সকে মাসল পাওয়ারের ম্যানিফেস্টেশনের যে আগলিনেস, এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের আগের প্রজন্ম এটা পারে নাই, কিন্তু আমরা চাই না যে এই সাইকেল আমাদের দেশে আরো থাকুক। যারা এখানে ছাত্র রাজনীতি করো, যেই সংগঠনের রাজনীতি করো, তোমরা কখনো মারামারিতে যাইবা না, কখনো আরেকজনের সাথে ফালতু কম্পিটিশনে যাইবা না। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা 4 বছর 5 বছর, তারপর চলে যাবা, তুমি এখানে থাকবা না। যেই বন্ধুটাকে আজকে তুমি তোমার মাসল পাওয়ার দেখে অপ্রেস করবা, আজকে থেকে 10 বছর পর দেখবা সে তোমার চাইতে অনেক বড় ভালো পজিশনে আছে। আমাদের হিস্ট্রিতে হয়েছে, আমাদের লাইফে হয়েছে, আমরা এটা দেখছি। তো এই যে ছোট্ট একটু ক্ষমতা নিয়ে এইটাকে ইউজ করে তুমি খুব শান্তি পাইতেছো, এটা তোমার জীবনে আদৌ কোনো কাজ দিবে না ইন দ্য লং রান। বরং আমরা যদি চিন্তা করি, যেমন এখানে তোমরা যদি কালেক্টিভলি চিন্তা করো, এটা আমার বিশ্ববিদ্যালয় এবং আমার টার্গেট হলো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এমন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করব যে যেটা এক্সাম্পল হবে অন্যদের কাছে। এই ওনারশিপটা যদি তোমাদের থাকে, এই কালেক্টিভনেস যদি থাকে, তাহলে তুমি দেখবা যে তোমার বিশ্ববিদ্যালয়ের উন্নতি অনেক বেশি হবে। একই কথা দেশের জন্য সত্য। আমরা সবাই যদি মনে করি যে এটা আমার দেশ, এটা আমার মাতৃভূমি, এখানে আমি বড় হয়েছি, এখানে আমার সন্তান বড় হবে, এখানে আমার ভাই বোন আত্মীয় স্বজন বড় হবে, এটাকে সবাই মিলে ভালো রাখা হচ্ছে আমার দায়িত্ব। এই কালেকটিভ জাতীয় ঐক্যমতে যদি আমরা যাইতে পারি, তাহলে দেখবা যে সিনারিওটা পরিবর্তন হয়ে যাবে। এইটাই আমাদের টার্গেট হওয়া উচিত। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমার স্কিল ডেভেলপমেন্ট, আমি দেশের উন্নয়ন চাই, আমি বড় হইতে চাই, আমার দেশটাকে ভালো করতে চাই, এইখানে আমাদের নিজের ব্যক্তিগত ম্যাটেরিয়ালিস্টিক স্বার্থের বিয়ন্ডে যাইতে হবে, যেটাকে আমরা ভ্যালুজ বলি। ভ্যালুজের দুইটা পার্সপেক্টিভ। একটা হলো এই যে আমার আপওয়ার্ড সোশ্যাল ব্রিঙ্গিং, যে আমি ভালো রেজাল্ট করব, ভালো চাকরিতে যাব, কন্ট্রিবিউশন করব, ভালো করব। এখানে আমি ইমোরাল কিছু করব না। আমি পরীক্ষায় নকল করব না, আমি খাতা টেম্পারিং করব না, আমার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আমি পরীক্ষা দিব। আমি যখন চাকরিতে যাব আমি চুরি করব না, আমি মিথ্যা কথা বলবো না, আমি ঘুষ খাবো না, আমি দুর্নীতি করব না। এটা হচ্ছে আমার একটা মোরাল পয়েন্ট, যে আমি ফেয়ার জায়গায় থাকবো। আরেকটা মোরাল পয়েন্ট হলো আমার যেইটুকু ক্যাপাসিটি আছে অথবা যেটুকু ক্যাপাসিটি হবে, সেইটুকু দিয়ে আমি আরেকজনের জীবনে ইম্প্যাক্ট তৈরি করার জন্য চেষ্টা করব, আমার বিয়ন্ডে, কালেকটিভলি ফর দ্য সোসাইটি। হয় এটা আরেকজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি অথবা কালেকটিভ ব্যক্তি অথবা সমাজ। আমরা যখন এই কাজটা করতে পারবো, যে আমার একটা স্কিল সেট আছে, এই স্কিল সেট দিয়ে আমি সমাজকে কন্ট্রিবিউশন করতেছি, আমি রাষ্ট্রকে কন্ট্রিবিউশন করতেছি, তখন আমার কাজের একটা স্পিরিচুয়াল মিনিং তৈরি হবে। এই মোটিভেশনটা আমরা যারা মুসলমান তারা ইসলাম ধর্ম থেকে নেই, যারা অন্য ধর্মের তাদের ধর্মের মধ্যেও এই মোটিভেশন আছে। ইভেন ধরো কেউ যদি ধর্মে বিশ্বাসও না করে, সেও তার মানবিকতার জায়গা থেকে এটাকে জাস্টিফাই করতে পারবে। এখানে
কোরআনে খুব চমৎকার একটা জিনিস আছে, সূরা দোহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের একটা লম্বা বর্ণনা দিচ্ছেন ওখানে আল্লাহ, এবং আল্লাহ রাসূলকে বলতেছেন যে তুমি তো একসময় ইয়াতিম ছিলা, আমি কি সেই ইয়াতিম অবস্থা থেকে তোমাকে বড় করি নাই? এবং ইফ ইউ জাস্ট কিপ রিডিং, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে যখন তুমি যদি কখনো কোনো ইয়াতিম ব্যক্তিরে দেখো, তাহলে তার সাথে খারাপ ব্যবহার করো না, তার সাথে রুড আচরণ করো না। এখন ইফ ইউ লুক ইনটু দিস সেকেন্ড সেন্টেন্স, যে একজন ইয়াতিমকে দেখলে তার সাথে বাজে ব্যবহার করো না, এটা তো আল্লাহ রাসূলের বলার কথা না, রাসূলের তো এটা করার কোনো সম্ভাবনা নাই। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন? এটা বলতেছেন কারণ এটা তার নিজের লাইফের সাথে রিলেটেড, যে রাসূল নিজেই একসময় ইয়াতিম ছিলেন, ওই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আল্লাহ রাসূল গেছেন। কাজে আল্লাহ রাসূলকে স্মরণ করাই দিতেছেন যে তুমি নিজে যেহেতু একটা নেগেটিভ সিচুয়েশনে ছিলা, সেইখানে আল্লাহর রহমত পাইছো, এখন তোমার দায়িত্ব হচ্ছে ওই সেম রহমত আরেকজনের মধ্যে শেয়ার করে দেওয়া। এই যে তোমার এক্সপেরিয়েন্সিয়াল, যে তোমার নিজের জীবনের এক্সপেরিয়েন্স থেকে তুমি যেটা শিখলা, সেই সেন্সিটিভিটি আরেকজনের জন্য শেয়ার করা। ঠিক একই ফিলসফি বুখারী শরীফের আরেকটা হাদিসে আছে, এটার একটা ভার্সন অন্য এক জায়গায় আসছে, আমরা অনেকে এটা জানি যে দুইটা ভার্সন আসছে, একবার এক ব্যক্তির ক্ষেত্রে আর একটা হচ্ছে এক মহিলার ক্ষেত্রে, যে সে একটা কুকুরকে তৃষ্ণার্ত দেখছিল এবং দেখার পরে কুকুরটাকে পানি খাওয়াইছে, এই কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিচ্ছেন। তো ওই হাদিসের একটা ভার্সনে আসছে যে ওই লোকটা নিজে মরুভূমিতে চলতেছিল, সে নিজেই তৃষ্ণার্ত ছিল এবং তৃষ্ণার্ত অবস্থায় সে অনেক কষ্ট করে একটু পানি পাইছে, কূপে গেছে, সেখান থেকে পানি খাইছে। খাওয়ার পর উঠে আসার সময় সে দেখতেছে একটা কুকুর কাতরাইতেছে, এবং কাতরাইয়া দেখতে যায় তার কাছে মনে হলো, আরে একটু আগে তো আমিও এরকম ছিলাম, এরকম তৃষ্ণার্ত। ওই জায়গা থেকে তার মনের মধ্যে একটা সিম্প্যাথি তৈরি হয়েছে, এমপ্যাথি তৈরি হয়েছে, এবং সে তারপর পানি উঠায় নিয়ে কুকুরকে খাওয়াইছে। এই ঘটনাটা হয়তো খুব সিম্পল, কিন্তু এই যে তার অন্তরের মধ্যে যে সিম্প্যাথি তৈরি হয়েছে, যে শেয়ার, আমি এই একই সিচুয়েশনের মধ্যে ছিলাম, এখন আরেকজনকে আমি ওই সিচুয়েশনে দেখা আমার গ্রেস আমি তাকে অফার করতেছি, দ্যাটস দ্য এক্সট্রাঅর্ডিনারিনেস। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানান জনকে নানান ভাবে ফেভার করছে। তুমি যতটা ভালো ছাত্র, আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, আরো 10 জন হয়তো পারে নাই, তার নিজেরও সেখানে হয়তো লিমিটেশন আছে, ভালোভাবে পড়াশোনা করে নাই। আবার এরকম হয়তো আল্লাহ তার মেধা হয়তো কম দিছে, মানুষ নানান পিপলের ধরো ব্রিলিয়ান্সির লেভেল ডিফারেন্ট। তো তুমি যদি কখনো ফিল করো যে আল্লাহ তোমার যতটুকু মেধা দিচ্ছে, এই জায়গায় তুমি ব্লেসড, এই জায়গায় তুমি ফরচুনেট, এই জায়গায় তুমি প্রিভিলেজড, তাহলে এই ফিলসফির জায়গা থেকে তোমার দায়িত্ব হলো যে এই মেধা তোমাকে জীবনে যা যা দিছে এটা আরেকজনের সাথে শেয়ার করা। যে বঞ্চিত মানুষ, যার এটা নাই, যে পিছায় পড়ছে, তার সাথে এটা শেয়ার করা। এবং এই কাজটা যখন আমরা করতে পারবো, তখন সমাজ কালেকটিভলি ভালো হবে, সমাজ কালেকটিভলি বড় হবে, এবং সমাজ যখন কালেকটিভলি ভালো হবে, তখন তার বেনিফিট কিন্তু আবার আমিও পাবো। ধর আমি একা বড় হইতেছি, আমার পাশের বাসার ছেলেটা চোর হইতেছে, তো তো চুরি করতে আমার ঘরেই আসবো, তাহলে আমার কোনো লাভ নাই। কিন্তু আমি যদি তাকে হেল্প করি, সে যদি জীবনে বড় হয়, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমারই লাভ হবে। ধর আমি যখন স্কুলে পড়ছি, আমার যারা স্কুলের ক্লাসমেট ছিল, তাদের সাথে আমার অনেক কম্পিটিশন ছিল, স্বাভাবিক যেটা থাকে। কিন্তু আজকে জীবনে এতটা দূর এসে আমার মনে হয় যে আমার যদি আরো 5 জন ফ্রেন্ড ভালো জায়গায় থাকতো, তা আমার কাছে ভালোই লাগতো। এখন তাদেরকে প্রতিষ্ঠিত দেখলে আমার খুব ভালো লাগে, তাদের সাথে বসে যখন আমরা গল্প করি, আড্ডা দেই, ইট লুকস লাইক আমরা একটা সার্কেল। তো ওই কম্পিটিশন তো এখন আর এক্সিস্ট করে না। তো মানুষের জীবনে এরকম ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডাইমেনশন থাকে। মানুষ যখন কালেকটিভলি বড় হয়, সেই জায়গাটা আসলে তার কোনো লস নাই, তার লাভ হয়। যেমন ধর আমরা আমাদের ছাত্র জীবন থেকে এটা নানান সময় বলে আসছি, আজকেও এটা বলি যে আমি ছাত্র শিবিরের রাজনীতি করছি। আমরা তখন থেকে বলছি, দেখো ছাত্র শিবির যদি একটা ভালো রাজনীতি করে, তাহলে আমার কোনো লাভ নাই, তার সাথে ছাত্র দলকেও ভালো রাজনীতি করতে হবে। ছাত্র লীগকেও যদি ভালো রাজনীতি করতো তাহলে ভালো হইতো। আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট না হইতো, তাহলে আমাদেরই তো লাভ হইতো। আজকে যে ফ্যাসিস্ট হয়েছে, আমাদের দেশের লস হয়েছে না? এই 15 বছর আমাদের জীবন থেকে হারায় গেছে না? কাজেই সবাই যদি কালেকটিভলি ভালো হয়, তার মধ্য দিয়ে আমরা যেই জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবো, সেটাই হচ্ছে আমাদের মূল ডেভেলপমেন্ট। দেশকে সামনে রাখা, আমাদের জাতীয় ঐক্যকে সামনে রাখা, আমাদের ইসলামের ধর্মবিশ্বাস আমাদেরকে যে মোরাল মোটিভেশন দেয়, সেটাকে সামনে রাখা, একজন আরেকজনের সাথে বন্ধুত্বপূর্ণ মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক রাখা, যদি আমরা সামনের দিকে আগাইতে পারি, সেটা হবে আমাদের জন্য বেস্ট। আজকে বাংলাদেশ একটা অসাধারণ টাইমে আছে, যে আমাদের একটা হিউজ ইয়াং জেনারেশন আছে। এই জেনারেশনকে যদি আমাদের সিনিয়র লিডাররা পজিটিভলি নেতৃত্ব দিতে পারে, তাইলে পরে আমরা এই দেশের কালচারটাও বদলাই দিতে পারবো, আমরা এই দেশের অর্থনৈতিক উন্নয়নকেও একটা লম্বা বড় জায়গায় নিয়ে দাঁড় করাইতে পারবো, এবং আমাদের মোরাল ডেভেলপমেন্টটাকেও আমরা ভালো জায়গায় দাঁড় করাইতে পারবো।
আমাদের একটা অসাধারণ জিনিস আছে, আমাদের যেহেতু কনজারভেটিভ মুসলিম প্রিন্সিপালস আছে আমাদের সময়, আজকের সারা পৃথিবীতে এটা একটা চ্যালেঞ্জ যে মানুষ একটা মোরাল ক্রাইসিসের মধ্যে আছে।